গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ক্লাবগুলোর বাধার মুখে বিকেলে বিসিবির সভা, আলোচনার এজেন্ডায় বিপিএল এর পেমেন্ট ইস্যু। পারিশ্রমিক নিয়ে এবার জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে টালবাহানা চিটাগং কিংসের, শেষের পথে বিপিএল অথচ 1 টাকাও পাননি পারভেজ ইমন, নির্বিকার মালিক পক্ষ। সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় শেষ ওয়ানডেতে উইন্ডিজ নারী দলের কাছে 8 উইকেটে হারল জ্যোতির দল। এবং বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী, লাল সবুজের ফুটবলকে এগিয়ে নিতে সেরাটা দিতে চান লেস্টার তারকা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। বোর্ডের গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির মুখোমুখি অবস্থানের কারণে এই সভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিরপুরের হোম অফ ক্রিকেটে বৈঠকটি শুরু হবে বিকেল 3টায়। শেষ বৈঠকে পরিচালকরা অনলাইনে যুক্ত হলেও এবার সবাইকে সশরীরে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনা হবে বিপিএল এর পেমেন্ট ইস্যু নিয়েও। ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসবার পর বোর্ড সভা বিষয়টা বেশ সাধারণ ঘটনা ক্রিকেট পাড়ায়। আগে পরিচালকদের এই মিটিংটা কালে ভদ্রে হলেও ফারুক আহমেদের সময়কালে দেখা গেছে বেশ অনেকগুলো বৈঠক, যার শেষটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের 21 তারিখ। 1 মাসেরও বেশি সময় পর এবার আবারও সভা ডাকলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। শেষ সভাটি অনলাইন হলেও এবারে সবাইকে সশরীরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে। বিপিএল চলাকালীন এবারের এই সভাটি নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে, যা অনেকটা বাধ্য হয়ে ডাকতে হলো ফারুক আহমেদকে। বোর্ড মিটিংয়ে এবারের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার ক্লাব ক্রিকেটের আলটিমেটাম, সাম্প্রতিক সময়ে যা ক্রিকেট ফ্র্যাটার্নিটির সবচেয়ে আলোচিত বিষয়। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই কথা ছিল বদলানো হবে বিসিবির গঠনতন্ত্র। সে ধারাবাহিকতাতেই একটা কমিটি করা হয় বোর্ড থেকে, যার দায়িত্ব বর্তায় বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের উপর। তার সঙ্গে আছেন আরও 4 জন, যদিও তারা কেউই ক্রিকেটের মানুষ নন। কিন্তু সেই কমিটির বিভিন্ন প্রস্তাবনার খসড়া ফাঁস হয়ে যায় বিভিন্ন গণমাধ্যমে, শুরু হয় সমালোচনা। প্রস্তাবনাগুলো নিয়ে বেঁকে বসে ঢাকার ক্লাবগুলো। সিসিডিএম এর 78টি ক্লাব জড়ো হয় এক ছাতার নিচে। জানিয়ে দেওয়া হয় ক্লাবগুলোর কাউন্সিলর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা না হলে বন্ধ থাকবে প্রথম বিভাগ, হবে না প্রিমিয়ার লিগও। ফেসে যান ক্রিকেটাররা। এরপর ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ক্রিকেটাররাও দেখা করেন বিসিবি প্রেসিডেন্টের সাথে। ফারুক আহমেদ কথা দেন, বিসিবির বৈঠক থেকেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্লাবগুলোর দাবি পদত্যাগ করতে হবে সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমকে, বাতিল করতে হবে সেই কমিটিও। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে এই মিটিংয়ে, যদিও এই বৈঠকে থাকবেন না ফাহিম। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ দলের সঙ্গে মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের বর্তমান সম্পর্কের অবনতির খবর জানা আছে সবারই। গুঞ্জন আছে ক্লাবের দাবির ধোয়া তুলে ফাহিমকে সরিয়ে সংস্কার কমিটির পরিবর্তন আনবেন ফারুক আহমেদ। এবারের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা আরও একটি ইস্যুও এখন হট টপিক, বিপিএল এর পারিশ্রমিক। ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এখনো প্রতিশ্রুত গ্যারান্টি মানি পায়নি বিসিবি। ক্রিকেটারদের বেতন ভাতা দিতেও গড়িমসি করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে রাজশাহীর পরিস্থিতি নিয়ে বিব্রত হতে হয়েছে বোর্ডকে। চট্টগ্রামও একই কাজ করেছেন একজন বিদেশি এবং একজন দেশি ক্রিকেটারের সঙ্গে। এই অবস্থায় এই ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আলোচনা হবে বিসিবির বহুল চর্চিত স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়েও। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিসিবির সভা ও বিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট চট্টগ্রাম ঘুরে কিন্তু বিপিএল এখন ঢাকায়। বিপিএল এর জন্য আগামীকালকে প্রথম ম্যাচে, দিনের প্রথম ম্যাচেই কিন্তু ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে। তো সিলেট স্ট্রাইকার্সকে কিন্তু আমরা আজকে সকালবেলা অনুশীলনে করতে দেখেছি। এছাড়া কিছুক্ষণ আগেই কিন্তু ফরচুন বরিশাল তাদের অনুশীলন শুরু করেছে। এছাড়া রাতের ম্যাচে যে
দুর্বার রাজশাহী এবং রংপুর মুখোমুখি হবে। তারাও কিন্তু আজকে সকালবেলা আমি অনুশীলন করতে দেখেছি। এর বাইরে কিন্তু যদি বলি বিসিবিও কিন্তু যেহেতু ঢাকা পর্ব শেষ পর্ব, এই পর্বের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তবে এত কিছু সব কিছু ছাপিয়ে কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বোর্ড সভা রয়েছে আজকে বিকাল 3:30টার সময় কিন্তু সেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। যেহেতু নাজমুল আবেদিন ফাহিম মালয়েশিয়ায় রয়েছেন, সেক্ষেত্রে 9 জন বোর্ড পরিচালক নিয়ে কিন্তু আজকের এই মিটিংটি হবে। তবে আজকের যে এই প্রথমবারের মতে কিন্তু একসাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে কিন্তু বিসিবির আজকে মিটিং করবে। যে এজেন্ডাগুলোর মধ্যে প্রথমেই যে এজেন্ডাটা আসবে সেটা হচ্ছে যে ঢাকা প্রথম বিভাগ লিগের যে বয়কটের ঘোষণা করা হয়েছে, বয়কট ঘোষণা করেছে ক্লাব মালিকরা, সেটা নিয়ে কিন্তু আজকে, যেহেতু আমরা গতকালকেও কিন্তু 2 দিন আগেও কিন্তু দেখেছি ক্রিকেটাররা বিসিবি সভাপতির সাথে দেখা করেছেন, কারণ তাদের এই ক্রিকেট ফার্স্ট ডিভিশন লিগটা কিন্তু তাদের রুজির একটা ব্যাপার। তো সেক্ষেত্রে বিসিবিও নমনীয় হয়েছে। আজকের এই বোর্ড সভায় কিন্তু সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হতে পারে। এছাড়া আমরা যেমনটা জানি যে বিপিএলে কিন্তু পেমেন্ট ইস্যুটা এবার খুব বেশি আলোচনায় আসছে। চট্টগ্রাম এবং দুর্বার রাজশাহীর ব্যাপারেও কিন্তু পেমেন্ট না দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেক জোরালোভাবে শোনা যাচ্ছে। তো আজকে কিন্তু বিসিবি এই ব্যাপারটাও, যেহেতু আমরা এর আগে একজন পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনিও বলেছেন যে আসলে এই বোর্ড সভায় কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা বড়সড় আলোচনা হবে এবং প্রতিটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো একটা জারি করা হবে। এছাড়া কিন্তু ফিক্সিং নিয়ে কিন্তু এবার অনেক বেশি বিতর্ক হচ্ছে। অনেকগুলো ম্যাচেই কিন্তু ফিক্সিংয়ের কথা উঠে এসেছে। তো এই ফিক্সিং বন্ধে কিন্তু আকসুও কিন্তু বিসিবির উপর নাকি নজরদারি, বিপিএলের উপর নজরদারি রাখছে। কয়েকজন ক্রিকেটারকে তারা সন্দেহ করেছেন। তো বিসিবিও কিন্তু এই ব্যাপারটা তদন্ত করছে। তারা সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আজকের এই বোর্ড সভায় আলোচনা হতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, বিসিবির কিন্তু 21টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। ওই স্ট্যান্ডিং কমিটি নিয়ে কিন্তু এর আগের বোর্ড সভায় একটা মিটিংয়ে পরিচালক ফাহিম সিনহা বলেছিলেন যে এই বোর্ড সভায় সেই ব্যাপারটাও উঠে আসবে। তো এই স্ট্যান্ডিং কমিটি নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে। এছাড়া যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু বছর শেষ, কেন্দ্রীয় চুক্তির বিষয়টাও কিন্তু আজকের এই বোর্ড সভায় আলোচনা হতে পারে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বোর্ড সভা এবং বিপিএলের অনুশীলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন। পারিশ্রমিক ইস্যুতে আবারও আলোচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল ফ্র্যাঞ্চাইজিটিও। পুরনো চিটাগং কিংস লঙ্কান বিনুরা ফার্নান্দোর পর এবার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের সঙ্গে পারিশ্রমিক ইস্যুতে কথা দিয়ে তা রাখেনি চিটাগং। জানা গেছে প্রতিশ্রুত 1 টাকাও পাননি ইমন। এই তো কদিন আগের কথা, বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় তখন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটাররা অনুশীলন বয়কট করলেন। বিসিবি প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম উড়ে গেলেন। আরও কত নাটক। এর মাঝেই হঠাৎ করে খবর এলো একই কাণ্ড ঘটিয়েছে আরও একটি ফ্র্যাঞ্চাইজি, চিটাগং কিংস। লঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দো টাকা না পেয়ে মাঠেই আসেননি দলের সঙ্গে। যদিও সে সময় বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, কিন্তু ক্রিকেটার নিজে নিশ্চিত করেছিলেন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার টাকা পরিশোধ করে ফ্র্যাঞ্চাইজি। এবার সেই একই চিটাগংকে নিয়ে এসেছে পারিশ্রমিক হেরফেরের নতুন খবর, যা আরো ভয়ানক বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায়। লাল সবুজের জাতীয় দলের সদস্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কন্টিনজেন্টের অংশ, যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ওপেনার পারভেজ হোসেন ইমন এখনো কোনো টাকা পায়নি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে। বিপিএল এর আইন মোতাবেক এতদিনে বি ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে 40 লাখ টাকার 20 লাখ টাকা ঢুকে যাওয়ার কথা ইমনের অ্যাকাউন্টে, কিন্তু সূত্রের খবর 1 টাকাও পাননি পারভেজ ইমন। টাকা না পাওয়ার কথা ইমন জানিয়েছে বিসিবির সংশ্লিষ্ট ম্যানেজমেন্টকে। সেখান থেকে সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর দিতে পারেননি তারা। পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা বললেও কোনো জবাব পাওয়া যায়নি চিটাগং কিংসের পক্ষ থেকে। পারভেজ হোসেন ইমন চলতি আসরে এখন পর্যন্ত 60টি ম্যাচ খেলেছেন চিটাগং কিংসের হয়ে। শেষ ম্যাচটি খেলেছিলেন 19 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নারী ক্রিকেট প্রসঙ্গ, ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে হেরে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করল নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের কাছে 8 উইকেটে হেরেছে লাল সবুজ প্রতিনিধিরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে 25 বল আগে মাত্র 118 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ 37 রান আসে 3-এ নামা শারমিন আক্তারের ব্যাট থেকে। এদিন জ্বলে উঠতে পারেননি টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। জবাবে 22 ওভার 3 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। বাংলাদেশ হারায় ষষ্ঠ দল হিসেবে
সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে নিউজিল্যান্ড। অন্যদিকে ভারতের ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন বাছাই পর্বের সমীকরণ পেরিয়ে আসতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। সেখানে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে। বাছাই পর্ব শেষে মূল পর্বে খেলার সুযোগ পাবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি নেই এক মাসও, তবে এখনও প্রস্তুত হয়নি আসরের ভেন্যু। নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় আবারও সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কবে নাগাদ স্টেডিয়াম প্রস্তুত হবে তা নিয়েও নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। এতে টুর্নামেন্ট শুরুর আগেও বাড়তি চাপে পিসিবি। এক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কম জল ঘোলা হয়নি। আইসিসির কোনো ইভেন্ট শুরুর আগে এত সমালোচনা মনে হয় খুব কমই দেখা যায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু সঠিক সময় পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জমজমাট করতে আসরের 3টি ভেন্যু সংস্কারের কাজ হাতে নেয় পিসিবি, যার জন্য প্রায় 13 বিলিয়ন পাকিস্তানি রুপি বরাদ্দ করে দেশটির ক্রিকেট বোর্ড। জানুয়ারির 25 তারিখের মধ্যে সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। কাজের অগ্রগতি হিসেবে সংস্কার কাজ শেষ করতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 3 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম ঘোষণা করার পর আসরের ভেন্যুগুলোকে অত্যাধুনিক করার ঘোষণা দেয় পিসিবি। বিশেষ করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরি করতে বৃহৎ পরিকল্পনার কথা জানিয়েছিল বোর্ড প্রধান। স্টেডিয়াম নিয়ে অত্যাধুনিক পরিকল্পনা থাকলেও তখন প্রশ্ন উঠেছিল নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়াম পাওয়া যাবে কিনা। তখন পিসিবি প্রধান জানিয়েছিলেন সময়মতো সংস্কার কাজ শেষ করতে 250 শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ না হয় কাজের গতি আরও বাড়াতে উদ্যোগ নিয়েছে পিসিবি। খেলোয়াড়দের জন্য আইসবাথ থেকে শুরু করে হসপিটালিটি এবং কর্পোরেট বক্স পুনর্নির্মাণের পরিকল্পনা করা হয়। এছাড়া আরও বেশ কিছু স্থায়ী কাঠামো তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়। এতে নির্ধারিত সময়ে সংস্কার কাজ শেষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এর আগে সবশেষ 1996 সালে আইসিসির ইভেন্টের আয়োজক ছিল পাকিস্তান। তখন গাদ্দাফি স্টেডিয়ামকে মুগলীয় অবকাঠামোতে সাজানো হয়। এবার পাকিস্তান আইসিসির ইভেন্ট সামনে রেখে সর্বোচ্চ মান বাড়াতে চায় পিসিবি। আপাতত একটি ডিজিটাল স্কোরবোর্ড বসানো শেষে দ্বিতীয়টির কাজ চলছে। এছাড়া 6টি ফ্লাডলাইটের পরিবর্তনের কাজও প্রায় শেষ। সব কাজ শেষ করতে আরও 10 দিন লাগতে পারে বলে জানা গেছে। গেল বছর সংস্কার কাজের জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ করাচি থেকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে করাচি স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার ট্রাইনেশন সিরিজ। এই স্টেডিয়ামের কাজও চলমান, তাই আপাতত এই সিরিজের প্রথম ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করার লক্ষ্য পাকিস্তানের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ধুরিকে নিয়ে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজার সঙ্গে লাল সবুজ সমর্থকদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিচিতি পর্ব আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষে ডাকা হবে জাতীয় দলের ক্যাম্প, যেখানে প্রাধান্য পাবেন তরুণ ফুটবলাররা। নিঃসন্দেহে দেশের ফুটবলে এখন বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রে থাকেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজার খুঁটিনাটি সব খবরই রাখেন লাল সবুজ ফুটবল সমর্থকরা। ভক্তদের সঙ্গে হামজার সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে সময় সম্ভব না হলেও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে হামজার সঙ্গে সমর্থকদের পরিচিতি পর্বের আয়োজন করতে চায় ফেডারেশন, যেখানে সমর্থকদের জন্য রাখা হবে বিশেষ সেশন। দর্শকরাও তার কথা শুনতে পারে, দর্শকরা তাকে দেখতে পারে, দর্শকরা তার সঙ্গে মত বিনিময় করতে পারে, দর্শকরা তার সাথে হ্যান্ডশেক করতে পারে, দর্শকরা তার সাথে ছবি তুলতে পারে। সেই ধরনেরও পদক্ষেপ আমাদের মধ্যে কাজ করছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে জাতীয় দলের ক্যাম্প ডাকবে বাফুফে। সেখানে প্রাধান্য পেতে পারেন তরুণ ফুটবলাররা, যদিও তা নির্ভর করছে কোচ হাবিয়ার কাবরেরার উপর। একটা খেলার পরেই কিন্তু লিগটা বন্ধ হবে, এবং বন্ধ হলে আমরা ন্যাশনাল টিম কল করব,
এবং আমরা যখনই ন্যাশনাল টিমটা কল করব সেখানে উদীয়মান খেলোয়াড় দেওয়া যেতে পারে, সেদিকে কিন্তু আমাদের কোচও সজাগ দৃষ্টি রেখেছে। সাব ফুটবলটা যাতে আমরা ভালো করতে পারি, এবার আমাদের কিন্তু এটা মূল উদ্দেশ্য, আমাদের প্রেসিডেন্টের মুখ্য বিষয়। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে একের পর এক প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে বাফুফে। সেখান থেকে তরুণ ফুটবলার অন্বেষণ করবে ফেডারেশন। তারুণ্য উৎসবের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে আমরা শুরু করেছি। রাঙ্গামাটির স্থানীয় খেলোয়াড় আছে, তাদেরকে নিয়ে আমরা একটা ম্যাচ খেলাবো এবং সেখান থেকে আমরা খেলোয়াড় বের করার চেষ্টা করব। এদিকে জেলা ভিত্তিক ফুটবল অ্যাসোসিয়েশনগুলো শক্তিশালী করার জন্য কাজ করছে বাফুফে। দ্রুতই ডিএফএ গুলোর কমিটি দেওয়া সহ জেলা পর্যায়ে নিয়মিত খেলা আয়োজন করবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য গর্বের। ভক্ত ও দলে সতীর্থদের সঙ্গে দেখা করতে আমি অপেক্ষা করছি। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে জানালেন তার অনুভূতি। ইপিএলে খেলা কিংবা ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার চেয়েও জাতীয় দলের হয়ে খেলাকে দেখছেন বড় করে। দেশের ফুটবল এগিয়ে নিতে নিজের সেরাটা দিয়ে খেলার কথাও জানান হামজা। আগামী মার্চেই এফসি কোয়ালিফায়ার্সের ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন বলেও জানান তিনি। আধো আধো বাংলায় কথা বলা এই হামজাই এখন বাংলাদেশে ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ। সব আলো এখন এই একজনের দিকে। লাল সবুজের জার্সি গায়ে যখন তার খেলা দেখতে অধীর অপেক্ষায় ক্ষণ গুনছেন ফুটবল ভক্তরা, তখন প্রথমবারের মতো বাংলায় কথা বলে নিজেই জানালেন জাতীয় দলের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পর নিশ্চিত হয় হামজার বাংলাদেশের হয়ে খেলার বিষয়। এক ভিডিও বার্তা দিয়ে নিজেই জানান সে খবর। সম্প্রতি ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন আগামী মার্চে এএফসি কোয়ালিফায়ার্সের ম্যাচে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। মুখিয়ে আছেন বাংলাদেশ দলে তার সতীর্থদের সঙ্গে দেখা করতেও। জি সো মার্চে ইনশাআল্লাহ ফার্স্ট গেম, সো আমি সব স্কোয়াডের মিট করব মার্চে আর ইনশাআল্লাহ সাকসেসফুল হইব আমরা সব। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা হামজা বাংলাদেশের জার্সি গায়ে তুলতে পারাকে দেখছেন বড় অর্জন হিসেবে। বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের কাছ থেকে পাওয়া খুদে বার্তা তাকে সারপ্রাইজ করে বলেও জানান হামজা। শুধু তাই নয়, বাংলাদেশের সংস্কৃতিও পছন্দ করেন এই লেস্টার সিটি তারকা। জি সো মার্চে ইনশাআল্লাহ ফার্স্ট গেম। অবশ্যই এটা একটা বড় সুযোগ আমার জন্য। বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আশা করছি ভালো কিছুই হবে। বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের কাছ থেকে অনেক মেসেজ পাই, যেগুলো আমাকে খুবই আনন্দিত করে। আমার পরিবারের কাছ থেকে শুনি বাংলাদেশে যাওয়া আমার জন্য নতুন একটি বিষয়। আমার বাবা বাঙালি, আমি তাদের কাছ থেকে বাংলা শুনি। আমার মনে হয় সেখানকার সংস্কৃতি আমার জন্য কঠিন হবে না, তবে জাতীয় দলের হয়ে মাঠে নামাই আমার জন্য চ্যালেঞ্জিং হবে। ইপিএলে এশিয়া থেকে প্রথম ফুটবলার হিসেবে খেলছেন হামজা চৌধুরী, যে পথ খুব একটা মসৃণ ছিল না। তবে পারস্পরিক সহযোগিতা আর সুযোগ কাজে লাগিয়ে ইপিএল এর মঞ্চে বাংলাদেশ থেকে আরো ফুটবলার উঠে আসা সম্ভব বলে মনে করেন হামজা। আমার পরিবারের জন্য এই জার্নিটা সহজ হয়েছে। তাদের সহযোগিতাই আমাকে এখানে নিয়ে এসেছে। যার যার জায়গা থেকে সবাইকে সাহায্য করা উচিত, সর্বোচ্চ সুযোগ কাজে লাগানো উচিত। তাহলে বাংলাদেশ থেকেও ইপিএলে ফুটবলার উঠে আসা সম্ভব। বাংলাদেশের সংস্কৃতিও সেখানকার মানুষকে খুব পছন্দ করেন বলেও জানান হামজা চৌধুরী। তাজিন খন্দকার, সময় সংবাদ। উঠতে থাকা মোহামেডানকে মাটিতে নামালো ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব। টানা ৮ ম্যাচ জয়ের পর সাদা কালোদের স্বপ্নযাত্রা ভঙ্গ করে মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে প্রথমবারের মতো বিপিএলে খেলা ফকিরের পুল। এদিকে আরেক ম্যাচে টেবিলের তলানিতে থাকা ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। দুর্ঘটনা, অঘটন কিংবা লজ্জা, ৫০ শামুকে পা কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাবের কাছে হার সাদা কালোদের। স্পট ফিক্সিং কিংবা পাতানো খেলার অভিযোগের তীর যখন ইয়াং মেন্সের দিকে, তখনই চমক মতিঝিল পাড়ার দলটির। লিগের নবম ম্যাচে এসে অপরাজিত আলফাজ আহমেদের দলকে তিক্ত স্বাদ দিল ফকিরের পুল। স্তব্ধতা নিজের হোম ভেন্যু ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে মোহামেডান। টেবিলের তলা নিতে থাকা ফকিরের পুলের বিপক্ষে যদিও কাজের কাজটা করতে পারছিল না সাদা কালোরা। বেশ কিছু সুযোগ পেলেও লক্ষ্য ভেদ করতে না পারায় লিড নেওয়া হয়নি আলফাজ আহমেদের দলের। একের পর এক মিসে গোল শূন্য থাকে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে লিড নিতে মরিয়া হয়ে খেলতে থাকে মোহামেডান। যদিও ৬২ মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন কুলদিয়াতি। এর ঠিক ৩ মিনিট পর সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের লিড নেয় ফকিরের পুল। তুরায়েভের পাস থেকে বল পায়ে পেয়ে তা জালে জড়ান উজবেকিস্তান মিডফিল্ডার সারদোর জাহোনভ। ১-০তে এগিয়ে গিয়ে উল্লাস সেমাতে ফকিরের পুল। এরপর গোল শোধ দেয়া তো দূরের কথা, ম্যাচে সমতায় ফিরতে পারেনি মোহামেডান। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের লজ্জার হারে মাঠ ছাড়ে সাদা কালো বাহিনী। এই হারে যদিও টেবিলের শীর্ষেই আছে মোহামেডান। এদিকে আরেক ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বসুন্ধরা কিংস। ম্যাচের ১১ মিনিটে গোলের খাতা খোলেন জনাথন ফার্নান্দেজ। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। বিরতির আগে ৩৮ মিনিটে আরও এক গোল করে ৩-০তে এগিয়ে যায় কিংস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও একচেটিয়া দাপট দেখায় কিংস। ৬৬ মিনিটে রাকিবের গোলে লিড আরও বাড়ায় বসুন্ধরা। এরপর মিগুয়েলের গোলে ৫-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে হারের ক্ষত পেল রহমতগঞ্জ। যদিও ম্যাচের শুরুতে ওসির গোলে ২৫ মিনিটের লিড নেয় তারা। ৭ মিনিট পর ম্যাচে সমতা ফেরান পুলিশের আল আমিন। ৬৮ মিনিটে আল আমিনের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশ পুলিশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ১০ম KSRM গলফ টুর্নামেন্ট। নারী ও সিনিয়র ক্যাটাগরিতে ১৫৮ গলফার অংশ নেন এই টুর্নামেন্টে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিপি ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম NDC। নিয়মিত গলফ টুর্নামেন্টে সহযোগিতা করায় KSRMকে ধন্যবাদ জানান তিনি। গলফারদের মাঝে পুরস্কার বিতরণ ও রাফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন KSRM-এর পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের EO মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোকাদ্দেস হোসেন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ক্লাবগুলোর বাধার মুখে বিকেলে বিসিবির সভা। আলোচনার এজেন্ডায় BPL এর পেমেন্ট ইস্যু। সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় শেষ ওয়ানডেতে উইন্ডিজ নারী দলের কাছে ৮ উইকেটে হারল জ্যোতির দল। এবং বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী। লাল সবুজের ফুটবলকে এগিয়ে নিতে সেরাটা দিতে চান লেস্টার তারকা। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।